সুপ্রিয় দর্শক, আমি মুস্তাফা আলী সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় নগর জীবনের বিড়ম্বনা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর এ আতিক রহমান, পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ। মাঝখানে আছে স্থপতি ইকবাল হাবিব, যুগ্ম সম্পাদক বাংলাদেশ পরিবেশ আন্দোলনের মূল প্রান্তে আছেন অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, ক্যাবের উপদেষ্টা এবং জ্বালানি বিশেষজ্ঞ। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। পল্টন থানার মামলায় সাংবাদিক শফিক রেহমান 5 দিনের রিমান্ডে। সরকারের ব্যর্থতা ঢাকতেই গ্রেফতার করা হয়েছে, দাবি বিএনপির। আওয়ামী লীগ ও বিএনপির নবগঠিত কমিটিতে তরুণ নেতারা স্থান পাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া। অভ্যন্তরীণ কর্মকাণ্ডে গতি আসবে প্রত্যাশা উভয় দলের। পানি সংকটে দুর্ভোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে শিক্ষার্থীরা। নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি পান করে অনেকেই অসুস্থ। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। শীর্ষ পদের জন্য দেশীয়দের যোগ্য করে গড়ে তোলার আহ্বান। এবং অনিয়ন্ত্রিত ব্যবহার আর অবাধ প্রবেশে অরক্ষিত হয়ে পড়ছে সুন্দরবন। বারবার ঘটছে দুর্ঘটনা। অস্তিত্ব রক্ষায় উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। আরে ভাই, গত শীতকাল থেকে আমরা একটা জিনিস, শীতের যেমন এটাকে আপনি যদি বলি, শীতের তীব্রতা যেমন কমে গেছে, পাশাপাশি শীতের সময়টাও কিন্তু কমে গেছে। এর সাথে আবার যেটা যুক্ত হয়েছে যে কখনো ঠান্ডা লাগছে, কখনো দিনের বেলা অস্বাভাবিক গরম লাগছে, রাতের বেলা ঠান্ডা লাগছে। এবং মোটামুটিভাবে গত 3-4 মাস ধরে কিন্তু মানুষ সবাই কম বেশি স্বাস্থ্যের সঙ্গে লড়াই করছে, এরকম একটা অবস্থা আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন যেটা, যেমন চৈত্রের মাসে গরম থাকে, এটা খুবই স্বাভাবিক। আবার সন্ধ্যার পরে দেখা যাচ্ছে এক ধরনের ওয়েদার হচ্ছে। তো এইটার পেছনে কি জলবায়ু পরিবর্তনের যে কথাটা আসছে, সেটা কি ফ্যাক্টর কিনা? একটা ফ্যাক্টর, সম্পূর্ণ না। যেটা হচ্ছে যে এখানে 3টা বড় ফ্যাক্টর কাজ করছে, 4টা বলা যেতে পারে। প্রথমটা হচ্ছে যে আমাদের এই গত এই শতাব্দীর 15 বছর, 2001 প্রথম ধরা যাক, 2015 সাল হচ্ছে পৃথিবীর ইতিহাসের উষ্ণতম বছর সমগ্র পৃথিবীকে ধরে। এটা শুধু বাংলাদেশ বলে না, এমনকি শীতকালীন অবস্থায় যেখানে প্রচন্ড শীত পড়েছিল বিভিন্ন কন্টিনেন্টাল ইউরোপ, আমেরিকায়, তারপরেও উষ্ণতম শীত সময় গেছে। 2000 সাল থেকে 2015 সাল হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উষ্ণতম 15 বছর। এবং বিংশ শতাব্দীর শেষ দশকটাও উষ্ণতম সময় গেছে ওই সময়। অর্থাৎ উষ্ণতার রেকর্ডের কোনো অভাব নেই। সেই অর্থে উষ্ণতা বেড়ে যাচ্ছে চারিদিকে। এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে উষ্ণতার দুটো, মাটির উষ্ণতা, জলীয় বাষ্প বা জলের পানির উষ্ণতা। আমাদের জানতে হবে যে পৃথিবীর শতকরা 75% হচ্ছে উপরিভাগ পানি। সেখানে আমাদের গ্লেশিয়ার, যে সমস্ত বরফ রাশি, পার্মানেন্ট বরফ যেগুলো, সেগুলো গলতে শুরু করেছে। এবং সেটা আর্কটিক, উত্তর মেরু অঞ্চল, হিমালয়ের বরফ, পৃথিবীর পেরুর বরফ বিভিন্ন জায়গায় যেটা একদম হিমবাহ, তাও গলতে শুরু করেছে। যেটা নতুন খবর গত 2 বছরের, সেটা হচ্ছে যে অ্যান্টার্কটিক, যেখানে কোনো রেকর্ড ছিল না যে সেখানে গলছে, সেখানে গলতে শুরু করেছে। এবং অ্যান্টার্কটিক গললে পৃথিবীর উচ্চতা, সমুদ্রের পানির উচ্চতা আরো বেশি বাড়বে। কারণ অ্যান্টার্কটিকের যে হিমবাহ বা হিমরাশি, সেটা ওখানকার মাটির সঙ্গে জড়িত। তো তার কতগুলো ইকুয়েশন আছে। এটা গেল একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে গত বছর এল নিনো বলে একটা ফেনোমেনা, যেটা প্রশান্ত মহাসাগরকে একটু উত্তপ্ত করে তোলে। এটা 0.8 ডিগ্রির মতো বেশি উত্তপ্ত ছিল এবং তার কতগুলো অবস্থান আছে। অর্থাৎ 1 ডিগ্রি 1.5 ডিগ্রির মতো এসছে জলবায়ু পরিবর্তন থেকে, 1 ডিগ্রির একটু কম এসছে এল নিনোতে। কিন্তু তার চেয়েও বড় আমাদের মতো দেশে, এটা পৃথিবী না, ঢাকা শহরের কতগুলো কঠিন অবস্থা আছে। সেটাকে বলে হিট আইল্যান্ড এফেক্ট। ঢাকা শহর সম্পূর্ণ বা খুব কম জায়গায় যেখানে গাছ অথবা ঘাস
অথবা পানি অথবা পানির অস্তিত্ব আছে। তার মানে সম্পূর্ণ জিনিসটা একটা আগুনের মতো। এটা সকালের তাপটা ধরে রাখে, সারাদিন তাপ ধরে রাখে। রাত্রিবেলা তাপ যখন ছেড়ে দেওয়ার কথা, তখন গ্রামের তাপ ছেড়ে গ্রাম একটু শীতল হয়, কিন্তু এসার সময়ও পেরিয়ে যায়, তবুও ঢাকা শহর তার সমস্ত ওয়ালের তাপ এবং রাস্তার তাপ এটা ছেড়ে দিতে পারে না। এখানে 4 ডিগ্রির মতো বেশি হয়। এটাকে বলে হিট আইল্যান্ড এফেক্ট। যেন একটা আইল্যান্ড অফ হিট আমাদের তৈরি হয়, একটা দ্বীপপুঞ্জ, সেটা হচ্ছে শহর। এবং তার উপরে আছে সেখানে প্রত্যেকটা মানুষ যখন চলাফেরা করে তখন 100 ওয়াট অফ ইলেকট্রিসিটি ইকুইভ্যালেন্ট অফ হিট জেনারেট করে একটা মানুষ। তারপরে প্রত্যেকটা গাড়ি, তারপরে যতগুলো এয়ার কন্ডিশন আছে সেগুলো, মানে এই যত পরিমাণ তাপ থাকে এটা কোয়ান্টাইজড বলে, অর্থাৎ তাপ কেউ দেয়ও না নেয়ও না, সামগ্রিকভাবে এটা একটা সমান থাকবে। অর্থাৎ আমার ঘরের ভেতরে যদি ঠান্ডা হয় তাহলে ওয়াল থেকে গরম বাতাস বেরিয়ে যে আমার নেইবারকে গরম করছে, অর্থাৎ আমার পরিবেশকে গরম করছে, সেটা কন্ট্রিবিউশন। সব মিলিয়ে আমরা একটা অধিকতর গরম অবস্থায় আছি। এটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে স্বাস্থ্যগত ব্যাপার। সেখানে আগের তুলনায় প্রত্যেকটা ডাক্তার আমাকে বলছে যে ব্রঙ্কাল নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, গলায় খুসখুস, এগুলো প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে ধুলা। এখন এই ধুলাটা গত 4 মাস 5 মাস, 4 মাসে সেরকম হয়নি, হচ্ছে অল্প কিছু, কিন্তু এমন কোনো কিছু না, যে ধুলাটা উঠছে এবং এটা আরো ফাইনার কোয়ালিটির ধুলা, যেটা এখন আপনার এই 3 চাকার যে নতুন এলএনজি বা আমরা গ্যাস তরল করে পোড়াচ্ছি, তার যে ধুলাগুলো বেরোয় সেটা বোধহয় সাদা ধুলা, যেন সাদা ধুলা ভালো, কালো ধোঁয়া খারাপ। শুধু তাই না, সাদা ধুলার ভেতরে 5 মাইক্রন, 2.5 মাইক্রনের নিচে, মানে খুব ছোট ছোট, যেগুলো সরাসরি লাংসের ভেতরে চলে যায়। অর্থাৎ আমাদের নাকের ভেতরে যে লোমরাশি আছে সেগুলো যে ফিল্টার করার কথা, তারপরে আমাদের সমগ্র সিস্টেমে যে ফিল্টার করার কথা সেটা ফিল্টার করতে পারছে না, যার ফলে এই কাশিগুলো এবং এটা চারিদিক ছড়িয়ে আসে, স্বাস্থ্যগত ক্ষতি। তারপরে আছে অগোছালো, আনপ্ল্যান্ড, এই রাস্তা গাড়ি চলছে না ঠিক মতো, রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে, বহুক্ষণ সময় ইঞ্জিন চলছে কিন্তু গাড়ি চলছে না, অর্থাৎ তেল পুড়ছে কিন্তু এর তেলে গাড়ির যে প্রধান কারণ স্থানান্তর করা সেটা হচ্ছে না, সেখান থেকে হচ্ছে। যার ফলে সব মিলিয়ে এই টেম্পারেচার বেড়ে যাচ্ছে, ডাস্ট বেড়ে যাচ্ছে, যার ফলে স্বাস্থ্যগত ক্ষতি হচ্ছে। এবং একথা সত্য যে সাধারণত আমাদের অভিজ্ঞতায় পয়লা বৈশাখের রাত্রিবেলা একটা প্রচন্ড ঝড় আসে, কালবৈশাখের মতো আসে, তারপরে শীতল হয়ে আসে। সেটা অলরেডি 3 দিন 2 দিন পেরিয়ে গেছে, আমরা 3য় দিনে আছি। সেটা এখনো হয়নি, হয়তো হবে। এখন বৃষ্টি হবে, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের প্রচুর পরিমাণ মৌসুমী বায়ুর ফলে যেটা হয় সেটা হয়। এখন মৌসুমী বায়ুর প্রকৃতি আমাদেরকে অনেক সুবিধা করে। একটা কথা বলে রাখি, আমাদের যদি মৌসুমী বায়ুর ঢলটা না থাকতো তাহলে বুড়িগঙ্গা যে নদী সেটা কিন্তু প্রতি বছর ফ্লাশ হচ্ছে। আমি বলি যে আমাদের বেঙ্গল ডেল্টা, আমরা যেখান থেকে সমগ্র পানিটা আসে, এটা হচ্ছে প্রকৃতির সবচেয়ে বড় ফ্লাশ টয়লেট। এটা যেন যেই আমার মনসুন সিজন আসে, কেউ ফ্লাশ করে দিল, সমস্ত কিন্তু ধুয়ে মেচে নিয়ে গেল, পরের বছর আবার তৈরি হয়। অতএব আপনি যে নোংরা দেখছেন এটা হচ্ছে নতুন নোংরা, গত বছর নোংরা চলে গেছে। তার মানে আমাদের যদি এটা না হতো তাহলে ঢাকা শহরে আর মানুষ বসবাস করতে পারবে না, বসবাস অর্জন করে না। ঢাকা শহরে মানুষ বাস করছে কিনা, এবার আমি ইয়ার কাছে যাই। ইকবাল ভাই, উনি বললেন যে গরম, তার সঙ্গে ডাস্ট আসছে, এরপরে তার সঙ্গে যুক্ত হয়েছে পানি নাই, গ্যাস নাই, গ্যাসের লাইন ঠিক মতো মেনটেন্যান্স হয় না, তাহলে নগরবাসী কোথায় আছে? একটি কথা পরিষ্কারভাবে বোঝা দরকার যে একটি আরেকটিকে আরো অ্যাগ্রিভেট করছে। আমরা এয়ার পলিউশনের কথা শুনছিলাম, তো আমি যদি সেখান থেকে একটু শুরু করি, আমাদেরকে এই যে সাসপেন্ডেড পার্টিকেল 2.5 মাইক্রোমিটার, যেটা এটি দিল্লিতে যখন মাত্র 150 ক্রস করলো, সমস্ত দিল্লিবাসী রুখে দাঁড়ালো। ঢাকাবাসী জানিই না যেটা আসলে আছে কতটুকু। আমরা একটা সমীক্ষা করেছিলাম গত 4 মাসের বাংলাদেশ ইউনিভার্সিটির আরবান ল্যাব থেকে, এবং সেটা গত মাসে আমরা উপস্থাপন করেছিলাম। এবং সেখানে দেখা গেল গড়ে 200 থেকে 221 পর্যন্ত ঢাকার অন্তত 8টা জায়গায় এই রকমের
PM 2.5 SPM ভ্যালু 2.5 এর অস্তিত্ব পাওয়া গেল। তার মানে হচ্ছে এটি সীমা ছাড়িয়ে গেছে দিল্লির বহু আগে, কিন্তু আমরা অযোগ্য বুঝতে পুরো পারছি না। একদম। আমরা যেটা সেদিন তুলে ধরেছিলাম যে প্রায় 26% শিশু এবং বয়োবৃদ্ধ মানুষ আমরা পরীক্ষা করেছি স্কুলে স্কুলে, তারা তাদের সক্ষমতা লাংসের হারিয়ে ফেলছেন। তার মানে বায়ু গত 4 মাস ধরে কিন্তু এবং প্রতি বছর এই 4 মাসটা একটা vulnerable 4 মাসে পরিণত হয় প্রত্যেকটা মানুষ। এখন আপনি যদি বিদ্যুতের কথা বলি, প্রতি বছর বিদ্যুতের ব্যবহার বাড়ছে এবং বিদ্যুৎ ব্যবহার বাড়াতে আমরা কিন্তু উন্নয়নের দর্শন দেখছি। এটা সত্যি কথা, বিদ্যুতের চাহিদা ছিল, সরকারকে সাধুবাদ, ব্যাপকভাবে বিদ্যুৎ বাড়িয়েছেন। কিন্তু কি লক্ষ্য করেছেন যে বিদ্যুৎ তাপানুকূল যন্ত্রের মাধ্যমে তাপে পরিণত হচ্ছে। নগরীর তাপানুকূল যন্ত্রের পরিমাণ বাড়ছে, আমাদের শপিং সেন্টার বাড়ছে, বাড়িগুলিতে কমার্শিয়াল স্পেসগুলোতে তাপানুকূল যন্ত্র অর্থাৎ এয়ার কন্ডিশনিং সিস্টেম বাড়ছে এবং গাড়ির পরিমাণও, প্রাইভেট গাড়ির পরিমাণও বাড়ছে। সবকিছু মিলে আমরা আরো বেশি আরো প্রকট, এবং যেটা বলছিলেন যে দ্বীপ তৈরি হচ্ছে তার সাথে সিঙ্ক করছে, অর্থাৎ কতগুলো পকেট তৈরি হচ্ছে, যে পকেটে অর্থাৎ বড় বড় অট্টালিকার পাশে ওই ছোট ছোট গরিব মানুষ যখন থাকে তিনি কিন্তু এর চরম শিকার। বৈষম্যের কথা বলছেন তো, রাস্তার পাশে এই তাপের ক্ষেত্রেও একটা চরম বৈষম্য এই নগরীর মধ্যে বিরাজমান। অর্থাৎ এফেক্টটা যাচ্ছে ওই গরিব মানুষের উপরে যে এই তাপানুকূল যন্ত্রের মধ্যে থাকতে পারছে না, আবার এটি ছড়াতে ছড়াতে শহরতলি পর্যন্ত ছড়াচ্ছে। আসুন একটু দেখি জলের অবস্থা কি। প্রতি বছর এই সময়ে জলের টান হয়, কারণ বর্ষা আসি করছে, আসে না, এটা তো সর্বজন গ্রাহ্যতার মধ্যে আছে। জলের এখানে 3টি ঘটনা রয়েছে। এক, উৎপাদন সম্পূর্ণরূপে পানির তলে অ্যাকুইফার নির্ভর, মানে চারপাশের যে নদী তার উপরে ভিত্তি করে যে আমরা একটা ওয়াটার ম্যানেজমেন্ট তৈরি করতে পারতাম বা ওয়াটার কনজারভেশন প্ল্যান তৈরি করতে পারতাম, তার কোনোটা আমরা করি নাই বা করছি না। কিন্তু এই পরিকল্পনা গত 15 বছরে অন্তত ওয়াসা থেকেই 5-6 বার জনগণের সামনে প্রকাশ করা হয়েছে এবং জনগণের সামনে বলা হয়েছে ব্লু নেটওয়ার্ক ম্যাপিং করা হবে। জনগণের সামনে প্রকাশ করা হয়েছে আমরা আর পানিতে মাটির নিচে নয় বরং চারপাশের সারফেস ওয়াটারকে ব্যবহার করব, প্রয়োজন হলে পুঙ্গি নদী খনন করে যমুনা থেকে পানি আনবো। কিন্তু টাঙ্গাইল থেকে পানি নিয়ে আসছিলাম। সত্যিকার অর্থে করছেটা কি সেটা যদি কেউ খোঁজ নেয় তাহলে দেখবে যে ধল্লা এবং ধল্লা জামিত্রা সিংগাইরে, আবার একই সঙ্গে তেঁতুলঝরা ভাকুরতার সাভারে বিরাট বিরাট অয়েল ফিল্ড মাটির তলা থেকে উঠানোর প্রক্রিয়াও কিন্তু প্যারালালি চলছে। তাহলে এটা কি এক ধরনের ভুলভুলাইয়া, জনগণকে বলা এক করা আরেক, এবং এর ফলে আমাদের যে এই চারপাশের সারফেস ওয়াটারকে ঘিরে আমরা যে উৎপাদনটাকে একটা সাস্টেনেবল উৎপাদন করতে পারতাম সেখানে কোনো নজরদারি নাই। ফলে আমার সমস্ত নদীকে পলিউশন করার মাধ্যমে যে কনজারভেশন প্ল্যান না করার সমস্ত প্রক্রিয়া আমরা জারি রেখেছি। আরেকটা হচ্ছে সংখ্যাতত্ত্বের ঘাপলা। বলা হচ্ছে 225 কোটি লিটার আমাদের ডিমান্ড আছে, কিন্তু সত্যিকার অর্থে আজকে ওয়াসার 4টা ডেটা থেকে বলি, টোটাল ডিমান্ড মিলিয়ন লিটার পার ডে অ্যাকচুয়ালি 314 কোটি প্লাস। ওদের তথ্য কত, একদম ওদের বই থেকে বলছি। এবং এর মধ্যে আবার বলছে যে আমার তো 20 ভাগ আমার ওয়েস্টেজ আছে, ওই সিস্টেম লস। সিস্টেম লস তো বললে আবার কিছু বলা যাবে না। প্রায় 56 কোটি লিটার আছে হলো সিস্টেম লস। এখন যদি এটা যুক্ত করেন তাহলে আপনি বুঝতে পারছেন ডিমান্ডের চেয়ে সাপ্লাই যে কম। আবার এই সাপ্লাইও এখানে আরেক রকম বৈষম্যতা, যেই মানুষগুলো সবচেয়ে কম অপচয় করে তার সবচেয়ে কম সরবরাহ, আর যাদেরকে দিদার্স অপচয় করছে সেটা কিভাবে বুঝবেন? মিটারগুলো দেখেন না, ব্যবহারের পরিমাণ দেখেন না। একটি 40টা ফ্ল্যাটের পাবলিক যে পরিমাণ জল ব্যবহার করছে, একটি পুরো পাড়া সেই পরিমাণ জল পায় না। তাহলে তাকেও আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। কিন্তু হাহাকারে যখন পড়ে যায় তখন সবার আগে ওই এলাকা, আপনি যদি এখন খোঁজ নেন আপনি দেখবেন উত্তরখান, দক্ষিণ খান, বাগদা, খিলগা, গোরান ও তারপরে পুরো মধুবাগ এলাকাটা পুরো মগবাজারের যত জায়গায় নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত বসবাস করে, হাহাকার। ধনী জায়গায় হাহাকার শুনেছেন? শুনেননি। আমি মনে করি সরবরাহের সাথে চাহিদার সমন্বয় না করা, আমাদের সম্ভাবনাগুলোকে একদম টোটালি ছেড়ে ফেলে দেওয়া, তার মধ্যে পদদলিত করা এসব পরিকল্পনাকে, এবং বৈষম্যতার চরম
বিকাশমান ধারা। বিদ্যুতের ক্ষেত্রে আরেকটি ঘটনা রয়েছে। বিদ্যুৎ আমরা উৎপাদন করছি, কিন্তু বুঝতে পারি না উৎপাদনের সাথে সঞ্চালন পদ্ধতির সমন্বয় না থাকে। আমি প্রচুর পাম্প করতেছি হার্ট, আমার যদি সঞ্চালন পদ্ধতি না, আমার তো হাত পা কাজ হয়ে যাবেই। আমার এই সঞ্চালন পদ্ধতি এখনো সেই মধ্যযুগীয়। আপনি উপরে সব তার তার দেখবেন, তার মধ্যে আবার এখন কেবল নেটওয়ার্কের তার মার দিয়ে ওটাই বেশি, একটা সঞ্চালনের লাইন নাই, কিন্তু দৃশ্যমান ওরাই বেশি। এবং এইটাকে এত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, সেটাকে পরিশীলিতভাবে সঞ্চালন করার যে আধুনিক ব্যবস্থা, সেখানে উত্তরণের বিরাট প্রকল্প কিন্তু এখনো আমরা দেখছি না। এবং ফলে এলাকা ভিত্তিক এই লোডশেডিং এর যন্ত্রণা, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কিন্তু ওই জায়গায় যা মানুষের কাছে পৌঁছছে না। এবং এই যন্ত্রণার ঘটনা সরকার উৎপাদনের এই ধারাবাহিকতা যখন শুরু করেন, তখন থেকে সরকার জানে, কিন্তু ওই জায়গায় আমরা হাত দিতে পারছি না। আর সেখানে তো অবৈধ তৎপরতা রয়েছেই বিভিন্ন স্তরে স্তরে। সরকার উপর থেকে যতই সিদ্ধান্ত নেই, এই যে স্তরে স্তরে যে দুর্নীতির বিরাট ঘাটতি রয়েছে। ধরেন গতকাল পরশুদিন ছিল নববর্ষ, ধানমন্ডি পার্কে সকালবেলা আমি হাঁটতে যাই, পুরো পার্কটা ঘুরে অন্তত, আমি যেহেতু পুরো প্রায় 4.7 কিলোমিটার হাঁটি, পুরোটার মধ্যে কম করে হলো 74টা ফ্রিজ দেখলাম, ওই আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস রাখার জন্য টেম্পোরারি বসে গেছে। ওটা তো হাট বাজার হয়ে যায় সেই দিন, যারা ওটার প্রতিপালন করে তারা ওটাকে বাজার মনে করে, তো পুরো লেক বাজার হয়ে গেল। আমি হাঁটা শেষ করে আস্তে আস্তে দেখলাম 74টা ছোট বড় 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 এই ফ্রিজ পড়ে আছে। উপর থেকে অবৈধ কানেকশন দিয়ে ওই ফ্রিজগুলি সারাদিন জুড়ে চললো। কার বিদ্যুৎ, কে ব্যবহার করছে, কাউকে যোগ জিজ্ঞাসা করার বিষয় আছে, কিছুই নেই। এই ঘটনাগুলো আমার আপনার সবার চোখের সামনে ঘটে। আমরা সাধারণ মানুষরা প্রতিবাদ করি না, প্রতিবাদ করার জায়গা জানি না। যারা এটা দেখার কথা তারা অন্ধ, তারা বড় মোটা ডিপ কালারের চশমা পরে থাকে। কিন্তু সরকারের প্রচেষ্টা বা সরকারের সিদ্ধান্ত বা সরকারের চিন্তা, সেটা কিন্তু আমরা চোখের সামনে দেখি। উৎপাদন বাড়ছে, বাড়তে বাড়তে তো 8,000 8,500 ক্রস করে গেছে। অর্থাৎ ডিমান্ডের সাথে উৎপাদনের চিন্তা করলে কিন্তু থাকার তো কথা না, কিন্তু নাই কোন জায়গায়। আজকে এই গরমের মধ্যে খোঁজ নিয়ে দেখেন, আবারও দেখবেন নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ঘনবসতি যেখানে, সেখানে বিদ্যুতের একই রকম অবস্থা রয়েছে। এবার ওনার কাছে যাই আমি। আমাকে বলেন, এই যে বিদ্যুৎ, যে কথাটা বললেন বিদ্যুতের যে চাহিদার সঙ্গে যে পরিসঞ্চালনের যে লাইনের যে একটা ইয়ে আছে, পাশাপাশি আবার কথা উঠছে গ্যাস, যেমন গ্যাসের উৎপাদন কতটুকু আমাদের আছে ঠিক মতো, সেটা নিয়েও ইয়ে আছে। বিভিন্ন জায়গায় চুলা ঠিক মতো জ্বলে না। আবার পাশাপাশি যেটা হলো যে লোডশেডিং বলছে না, তারা বলছে মেনটেনেন্স বলে এই শুভঙ্করের ফাঁকের মধ্যে দিয়ে, বুঝছেন, এই রাজধানীতে অবস্থা, আমি বাইরে কি অবস্থা আমি জানি না, কিন্তু রাত মানে ঝড় হলে, কোনো জায়গায় বৃষ্টি হলে অধিকাংশ গ্রামেই কারেন্ট থাকে না। এখন আসেন, ইকবাল সাহেব যে কথাগুলো বললেন, সে কথাগুলো আমাদের সরকারি তথ্যের একটা বিভ্রান্তির জায়গা আছে, সেটা আমি পরিষ্কার করে আসছি। সাফিসিয়েন্ট উৎপাদন বিদ্যুৎ হচ্ছে, এ কথাটার সঙ্গে আমি একমত নই। এটা প্রথম বলে নিয়ে আমি শুরু করি। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আর বিদ্যুৎ উৎপাদন দুটো এক জিনিস না। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে, কিন্তু সে ক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কিনা সেটা আমরা বলছি যে আমার ক্ষমতা আছে, আমি উৎপাদন করতে পারছি না, কারণ আমার সঞ্চালন ক্ষমতা নেই, সঞ্চালন লাইনগুলোর ক্ষমতা নেই সঞ্চালন করার, বিতরণ লাইনগুলোর ক্ষমতা নেই সেটা নিয়ে যে গ্রাহক পর্যায়ের। এইটা করতে আমার 3 বছর সময় লাগবে। অলরেডি আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বিভিন্ন জায়গায় বলা হয়েছে। এইটা হচ্ছে মোটামুটিভাবে সরকারি ভাষ্য। এখন আসেন যে 2014 সালে এই বিশেষ বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বিশেষ বিধান 2010 বাড়িয়ে 2021 সাল পর্যন্ত করা হলো। অর্থাৎ জ্বালানি খাতে জরুরি অবস্থা থাকবে। জরুরি অবস্থা কেন দরকার? কারণ জরুরি অবস্থায় সংবিধানের বিশেষ কিছু ধারা স্থগিত রাখা হয় এবং সেই সময়ে দ্রুত কিছু কাজ সেরে ফেলা হয়, যা মানবিক জবাবদিহিতা থাকবে না। সেই কাজগুলো করার জন্য জরুরি বিধান দরকার হয় এবং আমরা বিদ্যুৎ সংকট সমাধান করার জন্য এই জরুরি বিধানের আওতায় বিদ্যুৎ খাত উন্নয়নের জন্য যেসব প্রচলিত বিধিবিধান ছিল, আইনসম্মত
সংবিধানসম্মত, জাতীয় দর্শনসম্মত, নীতিসম্মত, সেগুলোকে আমরা স্থগিত রেখে এই বিশেষ বিধানের আওতায় চর্চা করেছি এবং যার জন্য অনেক বেশি মূল্যে রেন্টাল পাওয়ার এনেছে। সেই রেন্টাল পাওয়ার এবার যখন 2021 সাল পর্যন্ত বাড়ালো, মেয়াদ শেষ হওয়ার পরে, তখন তাদের আপনার শেষ হয়ে গেল, যে তাদের স্থির ব্যয় অর্থাৎ ফিক্সড ক্যাপিটাল উঠে গেল। তারপরে তাদেরকে বাড়িয়ে দেওয়া হলো। এখন আমি বলছি যে এই ক্ষমতা অনুযায়ী আমি ব্যবহার করতে পারছি না, তার মানে তাহলে এই সব ক্ষমতা বর্ধিত করলাম কেন? তাহলে 2021 সাল মানে আজকে 17 সাল থেকে যদি 3 সাল পর্যন্ত আমি আর বিদ্যুৎ উৎপাদন না করতে পারি, তাহলে এই যে ক্ষমতা বাড়িয়ে দিলাম, আমি প্রায় 2000 মেগাওয়াট ক্ষমতা বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করলাম, বললাম যে আমার উৎপাদন ক্ষমতা এই পরিমাণ বাড়ানো সম্ভব না, সুতরাং এটাকে আমি বাড়িয়ে রাখলাম। আর আমি এখন বলছি তা থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না, কারণ আমি বিদ্যুৎ সরবরাহ করতে পারছি না। দেখেন দুটো কন্ট্রাডিকশন কোথায়। তাহলে এই যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আপনি সংযোজন করলেন অতি উচ্চ মূল্যে এবং ন্যায্য মূল্যে নয়, সেই ক্ষমতা ব্যবহার করে কিন্তু আপনি বিদ্যুৎ উৎপাদন করলেন না। এইটা কি অ্যাক্সিডেন্ট হয়ে গেল যে তাই করতে বুঝলাম না, নাকি এটা বোঝার জন্য অনেক বেশি বিচার বিবেচনা দরকার ছিল যে 2-3 বছর আগে আমি যে কাজটা করে রাখলাম, যে এই ক্ষমতা সংযোজন করলাম, কারণ 2021 সাল পর্যন্ত আমি বিদ্যুৎ উৎপাদন আর বেশি বাড়াতে পারবো না, সুতরাং এটা আমার জরুরি অবস্থা বাড়ায় থাকা দরকার, এখন আমি তা থেকে উৎপাদন করলাম না। তাহলে এই স্ববিরোধিতার জবাব কে দেবে? এটা কি একটা অপরাধমূলক কাজ না? জনগণের উপরে বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করে না? আর তারপরে আমি বললাম যে বিদ্যুতের মূল্য বেড়ে যাচ্ছে, কারণ আমি এই উৎপাদন ক্ষমতা যদি ব্যবহার না করতে পারি, স্বভাবতই বিদ্যুতের উৎপাদন ব্যয় বেড়ে যাবে। যা উৎপাদন করছি সেই উৎপাদন ব্যয় সেখানে যদি এটা ভাগ করে উৎপাদন ব্যয় বেড়ে যাবে, তাহলে এই ব্যয়ের খেসারত আমাকে ভোক্তাকে দিতে হবে। এই কাজটা যারা করলো তাদেরকে কিন্তু আমি অপরাধী সাব্যস্ত করতে পারি না? আমি কি তাদেরকে এর জন্য প্যানালাইজ করতে পারি না? আমি কি তাদের কাছে ক্ষতিপূরণ আদায় চাইতে পারি না? পারি। সরকার একটা পক্ষ, আমি একটা পক্ষ। সরকারি কোম্পানিগুলো এই সমস্ত দাম দর হিসাব নিকাশ করে বিআরসিতে আসে, আমি সেখানে যাই যে আমার কাছ থেকে ঠিকমতো দাম নিচ্ছে কি নিচ্ছে না সেটা যাচাই বাছাই করে আমি বিআরসিকে বলতে চাই। বিআরসি এখন পর্যন্ত তার স্বাধীন ও নিরপেক্ষভাবে তাকে তৈরি করা হয়েছে এই সব বিষয়গুলো নিয়ে আমার স্বার্থ সংরক্ষণ করা যদিও তার দায়িত্ব, তিনি সেই দায়িত্ব অনুযায়ী আচরণ করার বা ব্যবস্থা নেওয়ার সক্ষমতার পরিচয় দিতে পারছে না। সরকারকে ধারণ করে রাষ্ট্র, রাষ্ট্রের সেই অনুকূল পরিবেশ নেই যে এই অবস্থার প্রতিকার করতে পারে। এইবার আসেন, ফিরে আসি আমি আগের কথায়। আপনারা শুনেছিলেন 2005-06 সালে যে বিতরণ লাইন হাজার হাজার মাইল হয়ে যাচ্ছে, বিদ্যুৎ নেই। তাহলে কি হাজার হাজার মেগাওয়াট ক্ষমতা অর্জন করে যাচ্ছে, বিদ্যুৎ উৎপাদন নেই? দুটা কি একই জিনিস না? তাহলে সেদিন আমরা চিৎকার করে যদি বলে থাকি এটা একটা বড় অন্যায় করা হচ্ছে, এটা একটা জুলুম করা হচ্ছে, এটা একটা অসাধু ব্যবসা প্রমোট করা হচ্ছে, তাহলে কি আজকের এই ক্ষমতা বৃদ্ধিটাকে কি আমি অসাধু ব্যবসা বলবো না? এবং সেই অসাধু ব্যবসা যাদের এই যে এক্সটেনশন করে মেয়াদ বৃদ্ধি করে যাদের কাছে পয়সা দিয়ে দেওয়া হলো, তাদের পকেটে পয়সা পাঠানো হলো, সেই বিদ্যুতের মূল্য বৃদ্ধি কমানো হয়েছে স্থির ব্যয় থেকে মাত্র 16-17%। যেখানে বিদ্যুৎ উৎপাদন খরচ পড়ে টোটাল গ্রাহক পর্যায়ে পৌঁছাতে বাল্ক বিদ্যুৎ গ্যাস থেকে ম্যাক্সিমাম 2.5 টাকা, সেখানে সে বিদ্যুতের দাম 4 টাকা 4.5 টাকা দিচ্ছি আমরা তাদের কাছ থেকে। হয়রাজ পাবলিক সেক্টরে এবার আসেন, সে আমরা গ্যাস বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়িয়েছি, কিন্তু গ্যাস আমরা দিতে পারবো না। অলরেডি বিবিয়ানা থেকে আমরা ধনুয়া পর্যন্ত যে ট্রান্সমিশন লাইন টেনে নিয়ে এসছি, সেই ট্রান্সমিশন লাইন টানাটা অপরিকল্পিত ছিল, প্রমাণিত হয়ে গেছে। আমাদের ওই গ্যাস দেওয়ার মতো ক্ষমতা ছিল না। এখন বিবিয়ানায় একমাত্র গ্যাস রিজার্ভ, যেখানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ গ্যাসের উপরে নির্ভরশীল হতে হয়, সেই গ্যাস এখন ডিপ্লিশন হতে শুরু করেছে। তাহলে আগামী বছর, তার পরের বছরে যেভাবে চাহিদা বাড়ছে, সরবরাহের যদি এই পরিণতি হয় তাহলে কি হবে? আশার কথা হচ্ছে, কালকে শুনলাম আপনার ইন্ডিপেন্ডেন্টে বাজেটে আসছিলেন বাণিজ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী, তাদের মুখে শুনলাম, এমনিতেও শুনছিলাম যে ভোলায় 2 TCF গ্যাস পাওয়া যাচ্ছে। খুবই আশার কথা। এই গ্যাস পাওয়ার খবর কিন্তু আমরা অনেক আগেই দিতে পারতাম। আরো প্রসপেক্টিভ যেসব ব্লক স্থলভাগে আছে সেখান থেকেও গ্যাস পাওয়ার খবর আশা করি আমরা, কিন্তু সেই গ্যাস এক্সপ্লোরেশনের প্ল্যান দেওয়ার জন্য আমরা বছরে 1000 কোটি টাকা দিয়ে আসতেছি 2009 সাল থেকে।
আমরা বলেছিলাম এর একটা পয়সা এদিক ওদিক খরচ করার দরকার নেই। আইওসির মানে আমাদের কোম্পানিগুলোকে সক্ষমতা উন্নয়ন করা হোক, তাদের ওই মানে আনা হোক, তারা দেশি কোম্পানিগুলো বিদেশি কোম্পানির সঙ্গে বেরিয়ে আসবে, বিদেশি কোম্পানিকে দাম নামায় আনতে পারবে, একটা পারফেক্ট কম্পিটিশন হবে। এটা ভয়ানক রকমের ষড়যন্ত্রের শিকার এই গ্যাস খাত। একটা বিডিং এ চুক্তি হয়েছে, 2 বছর 3 বছর আটকে রেখেছে ব্লকগুলো, এক্সপ্লোরেশন হয়নি, তারপরে বিক্রি করে আরেকজনের কাছে চলে গেছে। এই বিক্রির সঙ্গে যে সমস্ত আমলা জড়িত থাকে মন্ত্রণালয়ের, তারা কমিশন পায়, তারা তাদের হস্তান্তর করতে দিতে বলা হয়, তাদের মিনিমাম একটা কূপ খনন করার কথা, সে কূপ খনন করে না, তারা আবার বিক্রি করে পয়সা নিয়ে যায়। আমরা গ্যাসের মুখ দেখি না। 2014 সালে 2012 সালে যখন পিএসসি 2008 এই মডেলের আওতায় কনকো-ফিলিপসের কাছে গ্যাসের চুক্তি করা হলো গ্যাস উত্তোলনের জন্য, তখন ছিল $4.16। আজকে 2014 সালে যে ওই একই গভীর সমুদ্রে চুক্তি হলো $7, কিন্তু সেই সব চুক্তি অনুযায়ী পিএসসি যে চুক্তি হলো সেই অনুযায়ী গ্যাসের সাগরে তাদের নামানো গেল না, তারা হাত বদল করে ছেড়ে দিয়ে চলে গেল। অজুহাত হচ্ছে যে আমাদের এটাতে পোষাবে না, আমরা তাদের কাছে ক্ষতিপূরণ চাইতে পারলাম না। আপনার কি মনে পড়ে যে ইউক্লিক্সে বেরিয়েছিল যে তৌফিক এলাই আমেরিকান অ্যাম্বাসেডরের কাছে বলে এসছে যে আমরা এইসব কনকো-ফিলিপস, এশিয়া এনার্জির এইসব বিডিং অনুযায়ী তাদের চুক্তি মোতাবেক এগুলো করব, তাদের স্বার্থ সংরক্ষণ করব, এগুলো করব, এগুলো ইউক্লিক্সে বেরিয়েছিল। তার কিন্তু জবাব তৌফিক এলাইয়ের কাছে পাওয়া যায়নি। তাহলে এই যে জায়গাগুলো যদি আমরা ওভারঅল যদি আমরা অনুসন্ধান করি, তাহলে একটা জিনিস আমরা বলতে পারি যে আমাদের জ্বালানি সেক্টরগুলোর মূল কেন্দ্রবিন্দু একটা বড় ধরনের ষড়যন্ত্র শিকার। ব্রিটিশ কোম্পানিগুলো যেভাবে আমাদের সরকারগুলোকে সেই আমলে ব্রিটিশ রাজত্বের শুরু যে ইতিহাস থেকে, সেখানে যদি আপনি যান তাহলে দেখতে পাবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই দেশে যারা ইনভাইট করে নিয়ে এসেছিল, যাদের সেই ঘসুটি বেগম, সেই রাজা রাজবল্লভ, সেই মির্জাফর, আজকের এই জ্বালানি সেক্টরগুলো আমি শুদ্ধ পরিসরে বলছি, তাদের প্রেতাত্মা এইসব মানুষের মধ্যে ভর করে আছে, তারা দখল করে আছে, তারা এইভাবে আমাদেরকে এই সব জায়গাগুলোকে এক্সপ্লোর করতে দিচ্ছে না। সেটা বিদ্যুতে বলেন, আজকে যদি আপনি বলেন, আমি একটা ডকুমেন্ট পড়ছিলাম 2007 সালে, এই আপনার আনামো আক্তার হোসেনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তেল গ্যাস রক্ষা কমিটি, এরকম 5-7 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যে অভিযোগের মূল সূত্রটা ছিল যে তারা এইভাবে নেপথ্যে এই খাতের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে ষড়যন্ত্র করছে, তাদেরকে অপরাধী সাব্যস্ত করে তাদের বিচার করা হোক। সেই জায়গায় যে সব নামগুলো ছিল সেই সরকারের আমলে, এই সরকারের আমলেও ঠিক ওই রকম জায়গায় কিছু কিছু নাম চলে এসছে। তখনকার মুখ্য সচিব যা করেছে এখনকার মুখ্য সচিব তাই করছে, তখনকার মুখ্য সচিবকে রাষ্ট্রের একটা দলিল দেওয়া লেগেছে, এখনকার দেওয়া লাগে না। তাহলে দেখেন ক্ষেত্রগুলো কোথায় ঘনীভূত হয়ে গেছে। এই কথাগুলো বলার মতো পরিবেশ নেই, শোনার মতো অবস্থা নেই, সবাই আতঙ্কগ্রস্ত। আতঙ্কটা কোথায়? যে কথাগুলো আতিক ভাই বলেছেন, প্রকৃতিগতভাবে আমরা আতঙ্কজনক অবস্থার মধ্যে চলে যাচ্ছি, কিন্তু আজকে শাসন ব্যবস্থার মধ্যেও আমরা আতঙ্কজনক অবস্থার মধ্যে চলে যাচ্ছি। ইকবাল সাহেব বলেছেন যে বৈষম্যের কথা বলেছেন, এই সব আতঙ্কর জায়গাগুলো শিকার হচ্ছে নিম্ন আয়ের মানুষ, স্বল্প আয়ের মানুষ। একটা ফোন আছে, তারপর আতিক ভাই আর তার সুবিধাগুলো ভোগ করছে সমাজের উঁচু শ্রেণীর উচ্চবিত্ত মানুষ, যারা ঘর ঠান্ডা রাখে, যারা রাস্তায় ঠান্ডায় চলে, যারা মেজাজে ঠান্ডা থাকে, যারা রাতে ঠান্ডা উপভোগ করে, দুপুরে ঠান্ডা উপভোগ করে, তারাই এই সব অব্যবস্থার সুবিধাভোগী। দেশের কতগুলো মানুষ। মনসুর ভাই, একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আফিজউদ্দিন ঢাকার সানারপাড় থেকে বলছি। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। শামসুল আলম স্যারের কাছে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি যে উনি নগর জীবনের বিড়ম্বনা সম্বন্ধে বলছেন। নগর জীবনে বসবাস করার জন্য আমাদের যে বাসা বা ইমারতের দরকার, সেই ইমারত যখন আমরা তৈরি করছি, তখন ইমারত নির্মাণের যে বিধিবিধান রয়েছে, সবকিছু মিলে এখন যেটা দাঁড়ায়, যে যেমন আমাদের সমস্যাগুলো যেমন বিদ্যুতে আছে, গ্যাসে আছে, পানিতে আছে, সবকিছু, কিন্তু এর পাশাপাশি যে প্রাকৃতিক কারণে যেটা মানুষ সৃষ্ট জিনিসগুলো হয়ে যাচ্ছে, যে টেম্পারেচারের যে বিষয়টা, জলবায়ু, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি জলবায়ু এফেক্টেড এলাকার মধ্যে সবচেয়ে বড় এফেক্টেড ইয়েটা আমরা। সেক্ষেত্রে আমরা কতটুকু আসলে
বাস্তবতা নিজেকে করতে পারছি? জি, প্রথমে পানি সম্পদ নিয়ে বলা যাক। বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠ পার ক্যাপিটা, মাথা পিছু পানির ব্যবহারকারী অ্যালোকেশন, অ্যালোকেশন, হ্যাঁ ব্যবহারকারী না। আমরা অপচয় করি প্রচুর। পানিটা আসে আমাদের মৌসুমের সময়, আমরা সেটা পানিটাকে ধরে রাখতে পারি না, আমরা ছেড়ে দেই, তারপরে আমরা 4 মাস হাহাকার করি। তাহলে এর মধ্যে একটা ব্যালেন্সের প্রশ্ন আছে, এটা আমাদের করতে হবে। এটার জন্য একটা সুদূরপ্রসারী পরিকল্পনা নিতে হবে, করতে হবে। ঢাকা শহরে যারা নগরবিদ, যারা প্ল্যান করেন, তাহলে ঢাকা শহর হচ্ছে প্ল্যানের জন্য তাদের চরম আনন্দের জায়গা। তার কারণ হচ্ছে খুব কম শহর আছে যার চারপাশে 4টা নদী আছে। যে নদী বহমান, যে নদীতে বেশিরভাগই এবং আপনি উজানের সমস্ত পানি পান, সেটা সরে যায়। সেই 4টা নদীকে ধ্বংস করতে যে ক্ষমতার প্রয়োজন, প্রচুর ক্ষমতার প্রয়োজন, সেটা আমরা করেছি। এখন আমাদের ট্যানারি থেকে বর্জ্য, অন্যান্য বর্জ্য এসে বুড়িগঙ্গাকে হত্যা করেছে, এখন ট্যানারি নাকি সরতে চাইছে না। এখন এই যে সিদ্ধান্তগুলো, এগুলো দৃঢ়তার সাথে নিতে হবে। এটা গেল একটা দিক, যে পানির পরিকল্পনা। আমাদের কিন্তু পানির অভাব নেই, যদিও আমরা জোর করেই ঢাকা শহরের জন্য আমরা অধিকাংশ গ্রহণ করছি ভূগর্ভস্থ পানি থেকে। এখন ঢাকা শহর সৌভাগ্যবশত একটা পুরনো মাটির উপরে অবস্থিত, জিওলজিক্যালি, ভূতাত্ত্বিকভাবে। তা না হলে এটা আরো দেবে যেত একদিনে। তো সেটা যেটা ব্যাংককে হয়েছে, ব্যাংকক প্রায় 6 ইঞ্চি নেমে গেছে, যেই জন্য ভূকম্পন হলে ব্যাংকক খুব বিপদে, চিন্তায় থাকে। বড় একটা ফ্লাড হয়েছিল, তাতে ব্যাংকক খুব ঘাবড়েছিল। তো সেই অর্থে আমাদের সেই ভয়টা কম, কিন্তু কোনো কোনো সম্পূর্ণ এলাকা তা না। নতুন এলাকায় যে সমস্ত আমরা মাটি ভরাট করে আমাদের একান্তই পানির জায়গা, যেটা জলাভূমি, যেটা মতিঝিল ঝিলের মতি ছিল, সবচেয়ে সুন্দর ঝিল ছিল আমাদের, বা ধানমন্ডিতে সবচেয়ে বেশি ধান হতো। তো সেগুলো থেকে আমরা করে করে সমস্ত জায়গা দখল করে নিচ্ছি। এবং সবচেয়ে আশ্চর্য, এই যে 4টা বললাম নদী, ঢাকা শহর উত্তরে ধাবিত হয়ে বাড়ছে। গত প্রথম 3-4 দশক, বাংলাদেশের 3 দশক, গত 1 দশকে পিছনে ব্রিজ হয়ে এখন দক্ষিণ দিকেও কিছুটা বাড়ছে। এখন এই যে উত্তরে বাড়ছে, এটা আমরা ভুলেই গেছি যে ওটা একটা নদী ক্রস করে আমরা যাই, যেহেতু উত্তরের সঙ্গে টঙ্গীর সম্পর্কটা, আর ভুলেই গেছি যে এখানে একটা নদী আছে। হরদম চলছে, 24 ঘন্টা গাড়ি চলছে। তো এই পরিকল্পনাটাকে আমরা সুযোগ নেইনি, নেওয়া উচিত ছিল। সেখান থেকে পরিষ্কার পানি থাকলে আমাদের অনেক ডিপেন্ডেন্স। এখন কত দূর থেকে পানি আনতে হবে, তার এনার্জি কস্ট কি, সেটা আমাকে ভাবতে হচ্ছে। তার অর্থনৈতিক বেড়ে যাচ্ছে। কিন্তু ঢাকা শহরে সমস্ত এই ভূগর্ভস্থ পানি যদি আমরা এইভাবে উত্তোলন করি, তাহলে ঢাকা ডাবলে আমাদের এই যে এখন আমরা 2-1টা আর্থকোয়েক, আমরা ভূকম্প দেখতে পাচ্ছি, সেগুলোর ক্ষতিগ্রস্ততা বিল্ডিং এর উপরে, কারণ বিল্ডিং ভিত্তি তো নড়ে যায়, ওইটুকু অল্প একটু ডবলেও। এগেল একটা। আমাদের যে ঢাকার যে পরিমাণ পানি আমাদের থাকা উচিত ছিল, আমাদের নিজের জীবন, প্রথম যেটা বললাম, ধুলা কমাবার জন্য, বাষ্পীয় হওয়ার জন্য, বৃষ্টিটাকে আকর্ষণ করার জন্য, মেঘ তৈরি হওয়ার জন্য, আমার এভাপোর ট্রান্সপোর্টেশন, আমার বাষ্পীয় হয়ে সেখানে কিছুটা ফর্ম অন্য মেঘকে তখন টেনে এনে বৃষ্টিটা আরেকটু আগে হতো, সেটাও আগের চেয়ে অনেক কমে যাচ্ছে। তৃতীয়ত হচ্ছে গাছপালা আমরা বিহীন প্রায় বহু জায়গা। তো সেগুলো থেকে প্রচুর গাছপালা লাগিয়ে সবুজায়ন করা, এটা আমাদের ক্ষমতার ভেতরে। এটা আমাদের প্রত্যেক বাড়ির উপরে থেকে শুরু করে চারিদিকে। তো সুযোগ কতগুলো নেই যে তা না, আমরা একদম মানে বোকাও না, আর মানুষ পারবেও না। আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা পারব। এটা হচ্ছে আমাদের কিছুটা সামাজিক আন্দোলনের মাধ্যমে, কিছুটা টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট যেটা প্রয়োজন, কিন্তু সবাই কমন সেন্সের ভেতরে। কেউ কিন্তু এর বিরুদ্ধে আপত্তি করবে। শেষ পর্যায়ে সেই বলবেন উন্নয়নটা হচ্ছে। ইকবাল ভাই একটু বলবেন, মানে কম হলো। আমি শুধু মনে করি, আমি আসলে একটুখানি বোঝা দরকার, সরকারের নীতিমালায় কিছু ভ্রান্তি রয়েছে, এটা সত্য। কিন্তু আমি ঢালাওভাবে এই সরকার সমালোচনা করে এর থেকে বাঁচার কোনো পথ নাই। আমি মনে করি নৈতিকভাবে যে বিদ্যুতের ক্ষেত্রে পানির এই ভূগর্ভস্থ থেকে সারফেসে যাওয়ার এইসব ব্যাপারে সরকারের উচ্চ মহলের যে পরিকল্পনা, চিন্তা অথবা দ্ব্যর্থহীন ঘোষণা, রাজনৈতিক সদিচ্ছা,
সেগুলো একটাকেও আমি সমালোচনা করতে পারি না, সত্যি কথা বলছি। কিন্তু ঘটনাগুলো ঘটছে পরে যে সংগঠনগুলো এটাকে বাস্তবায়ন করবে, না আছে তাদের সমন্বয়, না রয়েছে তাদের কোনো জবাবদিহিতা, না রয়েছে তাদের ভ্রান্ত নীতিমালার দিয়ে রাজনৈতিক সদিচ্ছাকে মিসগাইড করার প্রবণতাতে কোনো ধরনের স্থবিরতা অথবা একটু কার্পণ্যতা, তেদারসে ভ্রান্ত নীতিমালা সরকারের ওই ইচ্ছাকে বিভ্রান্তিকর ভাবে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। জবাবদিহিতাহীন কার্যক্রম, অসমন্বয়ের কার্যক্রমের তো কোনো লাগামহীন অবস্থা, এবং এর ফলে ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। এবং এই পুরো কার্যক্রমে বৈষম্যের ব্যাপারটা, অর্থাৎ ক্ষমতা, স্বার্থপরতা এবং কর্তৃত্বপরায়ণতা, এই তিনটি প্রবলভাবে জাগ্রত হচ্ছে। এবং আমি মনে করি পলিসি লেভেলে ব্যুরোক্রেটিক পারফরমেন্সে জবাবদিহিতা না থাকা এবং যারা জনপ্রতিনিধিত্ব করেন তাদেরকে সমন্বয়ের দায়িত্ব না দেওয়া এবং সেই সমন্বয়ের দায়িত্বের মাধ্যমে জনসম্পৃক্ততা নিশ্চিত না করা, মানে জনগণ তো আসলে, আপনি জিজ্ঞেস করেন কাকে বলবো, আমার যে পানি নেই কাকে বলবো, যাকে বলবো সে তো কিছু করতে পারবে না। মেয়রে বলে মানে আমি কি পানির মালিক রে ভাই, আমি কি পানি সরবরাহ করতে পারবো, বিদ্যুৎ সরবরাহ করতে পারবো, কাকে বলবে? এই জায়গাগুলো পরিষ্কার না হওয়াতেই আমি মনে করি বাস্তবায়নে আমরা ব্যাপকভাবে ভুক্তভোগী। সময় হয়েছে, আমাকে মনে হয় এই জায়গাটুকু পরিষ্কার করা দরকার। সরকারের এই সমস্ত পরিকল্পনাগুলো একদম গ্রাহক লেভেলে না পৌঁছার এই সঞ্চালন ব্যবস্থা, যেমনি বলছি এইখানে জবাবদিহিতার ব্যবস্থাটাও এই পর্যায়ে এসে টেনে নেওয়ার প্রক্রিয়াটা আমাদেরকে জাগ্রত করতে হবে। এবং এটার জন্যে সামাজিক আন্দোলন শুধু না, রাজনৈতিক সদিচ্ছা এবং দৃঢ়তা থাকা দরকার কার্যকর এবং সাস্টেনেবল পারসুয়েশন। আজকে করলাম কালকে নাই, এখন হঠাৎ করে খুব প্রেশার, এখন খুব ভুলভুলে কিছু সিদ্ধান্তের কথা বললাম আর তারপরে 6 মাস ভুলে থাকলাম, এই জায়গাগুলো ঠিক করা, এগুলো এই ট্রিপল ডাউন সিচুয়েশনটাকে বেরোয় আসাটাই আমি মনে করি এখন আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেকে হইতে পারে। আমি শুধু শেষ করবো এতটুকু বলতে, ঘুরে দাঁড়াচ্ছে কিন্তু আমরা ট্যানারিওয়ালাদেরকে কঠোরভাবে অনেক বছর ধরে তো করছে এই খেলা, এই ক্যাট অ্যান্ড মাউস, এখন কিন্তু কঠোরতার চেষ্টা চলছে। আমি তো মনে করি এটি একটি প্রমাণ করে যে কঠোরতায় আমরা কিন্তু অর্জন করতে পারি, ট্রাক স্ট্যান্ড সরাইতে পারি, অনেক কিছুই করতে পারি, ঢাকার চারপাশে নদীও বাঁচাতে পারি। সেই কঠোরতা আসুক এবং কঠোরতার জনসংযোগ হোক, জনসম্পৃক্ততা হোক এবং নেতৃত্ব জনপ্রতিনিধিদের মাধ্যমে জবাবদিহিতার মধ্যে হোক, সব ঠিক হয়ে যাবে। শেষ মিনিটে কি বলবেন? আমি সবার আগে যেটা বলতে, যে রাষ্ট্রের ক্ষমতা থাকবে জনপ্রতিনিধির কাছে, অর্থাৎ রাজনীতিবিদদের কাছে, পাবলিক সার্ভেন্টের কাছে নয়। এই প্রশাসন, জনপ্রশাসনটা উপর থেকে নিচে পর্যন্ত সব জায়গাতে নষ্ট মানুষে ভরে গেছে এবং তারা নষ্ট মানুষকে আনছে। এবং যে কথাটা ইকবাল সাহেব বললেন যে সরকারের পলিসি, সরকারের পরিকল্পনা, সেই সব জায়গাগুলোতে আদর্শিক জায়গাগুলোর প্রতিফলন ঘটে, কিন্তু বাস্তবে সেগুলোকে প্রয়োগ করতে যে যারা প্রশাসনিকভাবে প্রয়োগ করেন সেখানে ব্যর্থ হয়, বিভ্রান্তি এবং বড় ধরনের বিচ্যুতি ঘটে গেছে। সেই বিচ্যুতিগুলো আর কিছুই না, সেটা হচ্ছে দুর্নীতি। এর থেকে মুক্ত হতেই হবে। এই মুক্ত হওয়ার জন্য দুর্নীতিটাকে আগে টার্গেট করতে হবে। দুর্নীতি সঙ্গে সম্পৃক্ত মানুষগুলো যদি দুর্নীতি মুক্ত করা যায়, তাহলে যে প্রবলেমগুলো আতিক সাহেব বললেন, উনি বললেন যে এটা সমাধান করার কোনো ব্যাপার নয়। আমি মনে করি এটার আলোচনারও ব্যাপার নয়, সমাধান করার ব্যাপার নয়। ওই মানুষগুলো আসলে ওরাই দেখবে, যারা দায়িত্ব নিয়ে আসবে, সততা নিয়ে আসবে, দেশপ্রেম নিয়ে আসবে। আমরা ওই সব মানুষগুলোর মধ্যে এগুলো কোনোটাই দেখতে পাই না। রাজনীতিবিদদেরকে বলবো তারা যেন সক্ষম হয়, তারা আমাদের যোগ্য প্রতিনিধিত্ব যেন করতে পারে, তারা যেন ওই মানুষগুলোকে পরিবর্তন করে, যাদের হাত দিয়ে বাস্তবায়ন করে, তারা যেন সৎ মানুষ খোঁজে, দেশপ্রেমিক মানুষ খোঁজে। অসৎ মানুষকে তারা রাতের অন্ধকারে নয়, একেবারে ইনস্ট্যান্টেনিয়াসলি বিদায় করার ক্ষমতা অর্জন করে। সেই সক্ষমতায় আমি আমাদের রাজনীতিবিদকে দেখতে চাই, আমি আমাদের মন্ত্রীকে দেখতে চাই, সংসদ সদস্য দেখতে চাই। তাদেরকে দেখতে চাই না যে ওই সব আমলাদের সঙ্গে মিলে তাদের মতো হয়ে তারাও নষ্ট হয়ে যাচ্ছে, এটা দেখতে চাই না। সময় শেষ হয়ে গেছে। একটা কথা, ঢাকা শহরকে মানে গভর্নেন্স, যেটা সুশাসনের মাধ্যমে সবাই বলছে যে সমন্বয়ের প্রয়োজন। এবং সমন্বয়ের একটা মূল কথা হচ্ছে এভরিবডি ওয়ান্টস টু কোঅর্ডিনেট, নোবডি ওয়ান্টস টু বি কোঅর্ডিনেটেড। তাহলে আমাকে কোঅর্ডিনেটেড হওয়ার জন্য যে সঠিক কোঅর্ডিনেশন করতে পারবে সেখানে সেই ব্যবস্থাপনা করতেই হবে। এই আগে চলে এখানে খামচি ওখানে খামচি দিয়ে হবে না, সমন্বয়ের মাধ্যমে। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করেছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।